গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের ইতিহাসের 2 নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আলোচনা করিয়েছিলাম। আজ আমরা তোমাদের এই অধ্যায় থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। আর 2 নম্বরের প্রশ্ন যখনই তোমরা পড়বে সেখানে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো 2-3টে বাক্যে উত্তর লিখলেই হবে, ঠিক আছে? খুব বেশি বড় লেখার কোনো দরকার নেই। আর উত্তরের ভাষা কিন্তু হবে খুব সহজ, যাতে তোমরাও বুঝতে পারো এবং স্যার যে মাস্টারমশাইরা তোমাদের খাতা দেখবেন তারাও যেন বুঝতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আর আমাদের আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের আলোচনার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতি কী বা মেঘলে মিনিট বলতে কী বোঝায়? এই প্রশ্নটা মাধ্যমিকে 2023-এ এসেছিলো। তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে, তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে এখানে উত্তরটা তোমরা কিভাবে লিখবে? এই মেঘলে মিনিট মানে এখানে টমাস ব্যাবিংটন মেঘলে মানে উইলিয়াম বেন্টিংয়ের যে আইন সচিব ছিলেন তার কথাই এখানে বলা হয়েছে। এবার মেঘলে তিনি কি চাইতেন? তিনি চাইতেন যে পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষাটা ভারতে ছড়িয়ে পড়ুক। এর জন্য তিনি কি করেছিলেন? এর জন্য তিনি 1835 সালে উইলিয়াম বেন্টিংয়ের কাছে পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষার জন্য যে একটা প্রতিবেদন বা প্রস্তাব রেখেছিলেন সেটাকেই কি বলা হয়? সেটাকেই বলা হয় মেঘলে মিনিট বা মেঘলে প্রস্তাব। আর এটার ফলে কি হয়েছিল? এটার ফলে যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব চলছিল সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল বা তার অবসান হয়েছিল, এটা বললেই হবে, ঠিক আছে? আর এর সাথে চুঁইয়ে পড়া শিক্ষানীতি কি, এই প্রশ্নটা একটুখানি তোমাদেরকে করে নিতে হবে। শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতি কি? আর এই মেঘলে কি বলেছিলেন? মেঘলে বলেছিলেন যে ইংরেজি শিক্ষাটা আগে যারা একটু মানে বড়লোক বা মধ্যবিত্ত তাদের মধ্যে ছড়িয়ে পড়ুক, তারপর সেটা আস্তে আস্তে নিচের তলার সমাজের নিচের মানুষের মধ্যে, নিচু তলার মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। যেমন ফিল্টারে যেমন জলটা উপর থেকে নিচে আসে, ঠিক সেইভাবেই শিক্ষাটা সমাজের উপরতলা থেকে নিচের দিকে ছড়িয়ে যাবে। সেজন্যই এটাকে কি বলা হয়? সেজন্যই এটাকে চুঁইয়ে পড়া নীতি বা কোনো কোনো জায়গায় তোমরা ফিল্টারেশন থিওরিও পাবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা ভালোভাবে তৈরি করবে সেটা হচ্ছে যে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এটাও মাধ্যমিকে 2022-এ এসেছিলো। খুব ভালোভাবে তোমরা এটা তৈরি করবে। স্কুল বুক সোসাইটিকে তৈরি করেছিলেন ডেভিড হেয়ার কত সালে? 1818 সালে। এটা আগে বলতে হবে। এবার তিনি কেন এটা তৈরি করেছিলেন? কারণ হচ্ছে যে ইংরেজি ভাষায় বই রচনা করা তার একটা উদ্দেশ্য ছিল। আর কি? আর তিনি যারা গরিব ছাত্র ছিল তাদেরকে তিনি পয়সা না নিয়ে মানে বিনামূল্যে বইগুলো দিতেন। আর বিদ্যালয়ের উপযোগী তিনি স্কুলে পড়ার মতো যে উপযোগী তিনি পাঠ্য বই এটা তিনি রচনা করতে চেয়েছিলেন। সেজন্যই তিনি স্কুল বুক সোসাইটি তৈরি করেছিলেন, ঠিক আছে? আর এরপরে আর যেটা এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে যে এইটা বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কী? এই প্রশ্নটা মাধ্যমিকে 2017-এ এসেছিলো। এটাও তোমাদেরকে ভালোভাবে তৈরি করতে হবে। তাহলে রাধাকান্ত দেব মেয়েদের শিক্ষার জন্য কি করেছিলেন? তিনি একটি বই বা গ্রন্থ রচনা করেছিলেন। এ থেকে প্রমাণ করেন তিনি কি প্রমাণ করেছিলেন? যে তিনি নারী শিক্ষার জন্য তিনি নারী শিক্ষার পক্ষে, এটাই তিনি প্রমাণ করতে চেয়েছিলেন। আর কি? আর 1817 সালে ডেভিড হেয়ার যে ভালো স্কুল বই তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন, সেখানে রাধাকান্ত দেব মানে কোনো টাকা পয়সা ছাড়া সেখানে তিনি সম্পাদকের কাজ করতেন এটা। আর তিনি 1819 সালে তিনি কলকাতা ফিমেল জুভেনাইল সোসাইটি বলে একটা সংস্থা তিনি তৈরি করেছিলেন, একটা প্রতিষ্ঠান তিনি তৈরি করেছিলেন। তাহলে এর থেকেই বোঝা যায় যে তিনি মেয়েদের শিক্ষার জন্য অনেক কিছু করেছিলেন, ঠিক আছে? এগুলো বললেই হবে। আর এরপরে আর আমাদের ক্লাস কেমন লাগছে তোমরা সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? আর এরপরে যে প্রশ্নটা ভালোভাবে তৈরি করতে হবে সেটা হচ্ছে মধুসূদন গুপ্ত কে ছিলেন বা মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? এটা মাধ্যমিকে 2019-এ 2022-এ 2 বছরই এসেছে। ভালোভাবেই তৈরি করবে। কেন? মধুসূদন গুপ্ত একজন ডাক্তার ছিলেন বা চিকিৎসক ছিলেন।
তিনি কি করেছিলেন, তিনি 1836 সালে প্রথম তিনি শব ব্যবচ্ছেদ করেছিলেন, বা যেটাকে আমরা ময়দান তদন্ত বলি, মানে মানুষের মৃত্যুর পর তার বডিটা যে পরীক্ষার জন্য কাটা হয় সেইটা, বা আমরা ইংরেজিতে কি বলি এটাকে পোস্টমর্টম, এই কাজটা তিনি করেছিলেন। এর জন্য তিনি স্মরণীয় ছিলেন। এছাড়া একজন বিখ্যাত চিকিৎসক হিসাবেও তিনি স্মরণীয় ছিলেন। এইগুলোই তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? আর আর এরপর বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়, এই প্রশ্নটা মাধ্যমিকে 2022-এ এসেছিল, এটাও তোমাদেরকে ভালোভাবে তৈরি করতে হবে। এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে? 19 শতকে বাংলায় অনেক মনীষী আবির্ভাব হয় এবং তারা কিছু সমাজের পরিবর্তন করেছিল। একেই বাংলার নবজাগরণ বলা হয়, ঠিক আছে? আর এই কাজে বা এক্ষেত্রে সবচেয়ে বেশি যে মানুষটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তার নাম হচ্ছে রামমোহন রায়। তার সময় থেকেই বাংলার এই নবজাগরণের শুরু হয়েছিল। আর এই নবজাগরণের ফলে বাংলার শিক্ষা, সমাজ, ধর্ম সব ক্ষেত্রেই অনেক কিছু পরিবর্তন হয়েছিল। সাহিত্য, রাজনীতি, বিজ্ঞান সব দিক থেকেই বাংলা অনেক এগিয়ে ছিল।